দুধালো গরুর জাত। দুগ্ধ খামারের সফলতা প্রধানত নির্ভরশীল খামারের গাভীর দুধ উৎপাদন ক্ষমতার উপর। কয়েকটি গুরুত্বপূর্ণ দুধালো গরুর জাতের মধ্যে হলস্টেইন ফ্রিশিয়ান, জার্সি, রেড চিটাগাং, পাবনা জাতের গরু, শাহিওয়াল অন্যতম। হলস্টেইন ফ্রিশিয়ান এ জাতের গাভী বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনশীল গরুর জাতগুলোর মধ্যে অন্যতম। এ জাতের গরুর রং কালো এবং সাদার মিশ্রণ হয়, যেখানে কালো এবং সাদা রঙের পরিমাণ গরু ভেদে ভিন্ন হয়। হাঁটুর নিচে এবং লেজের চুল সবসময় সাদা হয়। এ জাতের গরুর পিঠে শির দ্বারা সোজা হয়। জার্সি, জার্সির উৎপত্তি হল জার্সি দ্বীপে। এ জাতের গরু বিভিন্ন রঙের হয়। এ জাতের গরুর শির দ্বারা সোজা, মাথাটা ভাসা ভাসা ধরনের, লেজের গোছা সাদা এবং কালো হয়। দেশি জাতের গাভীর মধ্যে পাবনা জাত এবং রেড চিটাগাং অন্যতম। দেশি গাভীগুলো আকারে বেশ ছোট এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক গাভীর ওজন প্রায় 150 থেকে 200 কেজি হয়ে থাকে। ষাঁড়ের ওজন গাভীর চেয়ে বেশি হয়ে থাকে। রেড চিটাগাং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জেলায় এদের উৎপত্তি। এ জাতের গাভীর রং লাল, তাছাড়া মাজল, শিং, পায়ের গোড়া এবং চোখ লালচে হয়ে থাকে। এদের দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা প্রায় 2 থেকে 4 কেজি। এটি আমাদের নিজস্ব জাত হিসেবে পরিচিত। এরা দ্বৈত জাতের গাভী, কারণ এদের কাছ থেকে দুধ ও মাংস উভয়ই আমরা পেয়ে থাকি। পাবনা জাতের গাভী মাঝারি থেকে লম্বাকৃতির হয়ে থাকে। এ জাতের গাভী দৈনিক সর্বোচ্চ 10 থেকে 12 লিটার দুধ দিয়ে থাকে। দুধালো গাভীর বৈশিষ্ট্য সমূহ হল ওলান নরম এবং ইলাস্টিক হবে, দুধ দোহানের পর চুপসে যাবে, দুগ্ধ শিরা সুস্পষ্ট, মোটা, লম্বা এবং আঁকা বাঁকা দূর থেকেও দেখা যাবে। ওলান শিরা বড় বড় ও সুস্পষ্ট। উপযুক্ত জাতের গাভী বাছাইয়ের সাথে দুগ্ধ খামারের সফলতা নির্ভরশীল। গবাদি পশুর খাদ্য। গবাদি পশু পালন একটি লাভজনক পেশা। গবাদি পশু পালনের ক্ষেত্রে খাদ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন ধারণের জন্য এবং কাঙ্ক্ষিত মাত্রার দুধ, মাংস ও সময় মতো সুস্থ বাছুর পেতে হলে গবাদি পশুকে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য সরবরাহ করা প্রয়োজন। তাই গবাদি পশুর খাদ্য সম্পর্কে আমাদের খামারিদের ভালো ধারণা থাকা দরকার। গবাদি পশুর খাদ্যকে প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন আঁশ জাতীয় খাদ্য এবং দানাদার খাদ্য। গবাদি পশুকে খাওয়ানোর সময় গবাদি পশুর ওজন এবং দুধ উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে খাদ্যের পরিমাণ নির্ণয় করতে হবে। সারা দিনের জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্যকে সাধারণত 3 ভাগ করে সকাল, দুপুর, বিকালে খেতে দিতে হবে। দুধের উৎপাদন খাদ্যের গুণগত মানের সাথে সম্পৃক্ত, তাই আঁশ জাতীয় খাদ্যের সাথে বিষাক্ত জাতীয় ঘাস থাকা যাবে না এবং দানাদার খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। গবাদি পশুর জীবন ধারণ, বর্ধন, দুধ, মাংস উৎপাদন এবং প্রজনন ক্ষমতা বজায় রাখার জন্য সারা জীবন ধরেই খাদ্যের প্রয়োজন। অপর্যাপ্ত খাবার এবং নিম্নমানের খাদ্য খাওয়ালে গবাদি পশুর উৎপাদন ব্যাহত হয় এবং বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হয়।
শর্করার পাশাপাশি কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকার ফলে খাদ্য হজমে এবং শরীরে ভালোভাবে শোষিত হয়ে থাকে, যার ফলে গাভীর দুধের উৎপাদন বেড়ে যায়। খামারের খাদ্য খরচ কমে যায়। গাভী সুস্থ বাচ্চা প্রসব করে। বকনা গরু তাড়াতাড়ি প্রজনন সক্ষম হয়। জন্মের সময় বাছুর মৃত্যুর হার কমে যায়। গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে। চিকিৎসা এবং ঔষধের খরচ কমে যায়। দুধের উৎপাদন বেড়ে যায় বলে খামারিরা নিজেদের খাওয়ার জন্য কিছু পরিমাণ দুধ রেখে দিতে পারে। দুগ্ধ ব্যবসা লাভজনক করতে সাহায্য করে। ভালো জাতের ঘাস দুধের উৎপাদন নিশ্চিত করে। চিকন কাণ্ডযুক্ত কিংবা যাতে বৃষ্টির পানি হেকে ভিজে দিতে না পারে তার দিকে নজর দিতে হবে। হে খাওয়ানোর নিয়মাবলী। অন্যান্য রাফেজ জাতীয় ঘাসের মতোই হে গবাদি পশুকে খাওয়াতে হবে। শুধু খড়ের খাদ্যমান বৃদ্ধি করুন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দুগ্ধ শিল্প বাংলাদেশের কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশের দুগ্ধজাত গবাদি পশুর সহজলভ্য প্রধান খাদ্য হল ধানের খড়। কিন্তু খড়ের পুষ্টিগুণ বা খাদ্যমান কম, যার ফলে খড়কে নিম্নমানের আঁশ জাতীয় খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই গবাদি পশুও অন্যান্য খাবারের চেয়ে কম খেতে চায়। বাংলাদেশে যেহেতু উন্নত জাতের ঘাসের চাষ কম হয় এবং গোখাদ্যের অভাব অত্যন্ত বেশি, তাই খড় নিম্নমানের খাদ্য হওয়া সত্ত্বেও গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য হিসেবে এখনো ব্যবহৃত হয়। তবে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে খড়ের পরিপাচ্যতা এবং খাদ্যমান বাড়ানো যায়। ইউরিয়া এবং মোলাসেসের মাধ্যমে খড় প্রক্রিয়াজাতের নিয়ম হল: প্রতি 100 কেজি খড়ের জন্য 3 কেজি ইউরিয়া, 10 কেজি মোলাসেস এবং 60 কেজি পানি দরকার। খড় কেটে টুকরো টুকরো করে নিতে হবে। অর্ধেক পরিমাণ খড় পাকা মেঝে বা পলিথিন বিছিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। একটি বালতিতে ইউরিয়া, পানি এবং মোলাসেস ভালোভাবে গুলে নিয়ে তার অর্ধেক অংশ খড়ের উপর ভালোভাবে ছিটাতে হবে, যাতে সমস্ত খড় ইউরিয়া মোলাসেস মিশ্রিত পানি দিয়ে ভিজে যায়। এরপর বাকি অর্ধেক খড় পাতলা করে আবার ছড়িয়ে দিতে হবে এবং বাকি অর্ধেক ইউরিয়া মোলাসেস মিশ্রিত পানি পূর্বের ন্যায় খড়ের উপর ছিটিয়ে দিতে হবে। এরপর খড় ভালোভাবে নাড়াচাড়া করে ওলট পালট করতে হবে, যাতে ইউরিয়া মোলাসেস মিশ্রিত পানি সকল খড়ের গায়ে লেগে যায়। এরপর পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। প্রায় 30 মিনিট এভাবে রেখে দিলেই প্রক্রিয়া শেষ হবে এবং গবাদি পশুকে খাওয়ানোর উপযোগী হবে। প্রতিদিন তৈরি করে ফ্রেশ খড় খাওয়ানো ভালো। 6 মাস বয়সের নিচের বাছুর এবং গাভী গর্ভের শেষ পর্যায়ে থাকলে এ ধরনের খড় খেতে দেয়া যাবে না। প্রতিদিন একটি পূর্ণবয়স্ক গরুকে 2 থেকে 4 কেজি পর্যন্ত খড় খাওয়ানো যেতে পারে, তবে ধীরে ধীরে তা অভ্যাস করতে হবে এবং খড়ের সাথে সবুজ ঘাস মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তবে পানি এবং লেবুর রস মিশিয়ে গরুকে খাওয়াতে হবে, অথবা ডাক্তারের সাথে
পরামর্শ করতে হবে। গবাদি পশুর খাদ্য তালিকা প্রস্তুত করুন। দুধালো গাভীকে মেশিনের সাথে তুলনা করা হয়, যা কাঁচামালকে খাদ্য, পানি ইত্যাদি দ্রব্য দুধে পরিণত করে। যে সকল উদ্ভিজ খাদ্য যা মানুষ খেতে পারে না, সেসব খাদ্য খেয়ে দুধালো গাভী আমাদেরকে উৎকৃষ্ট মানের খাদ্য, দুধের যোগান দেয়। তাই খামারে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য পশুকে অবশ্যই সুষম খাদ্য প্রদান করতে হবে। বাংলাদেশে গবাদি পশুর খাদ্যে যথেষ্ট ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় দুধালো গাভীকে সুষম খাদ্যের যোগান দেওয়া সম্ভব হয় না। তবে আমাদের দেশের খামারিরা সুষম খাদ্যের যোগান ও এর উপকারিতা সম্পর্কে খুব বেশি জানেন না। তাই দুগ্ধ খামারিদের উচিত বিভিন্ন ধরনের রেশন ও রেশনের প্রস্তুত পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখা। রেশন ফর্মুলেশন তৈরির নিয়মাবলী: 1000 কেজি রেশনের জন্য গমের ভুসি 56%, সয়াবিন খৈল 17%, ভুট্টার গুঁড়া 12%, চালের কুড়া 10%, চুনাপাথর 2.40%। ভালোভাবে ছিটিয়ে দিতে হবে, ভালোভাবে মিশ্রিত করতে হবে। সম্পূর্ণ রেশন গাভীকে একবারে বা কয়েকবারে ভাগ করে প্রদান করা যেতে পারে। সুষম খাদ্য খাওয়ানোর উপকারিতা হল পশুর দুগ্ধ উৎপাদন বাড়বে, সাথে দুধের পুষ্টিমানও বাড়বে। পশুর প্রজনন ক্ষমতা বাড়বে, পশুর বাচ্চা দেওয়ার বিরতি কমবে এবং উৎপাদনশীল জীবন বৃদ্ধি পাবে। বাছুরের দ্রুত শারীরিক বৃদ্ধি হবে এবং পশু তাড়াতাড়ি প্রাপ্তবয়স্ক হবে এবং দ্রুত বাচ্চা দেবে। পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ করবে। পশুর খাদ্য খরচ কমে যাবে, ফলে খামার লাভবান হবে। প্রথম 3 লিটার দুধের জন্য 3 কেজি দানাদার খাদ্য দিতে হবে। পরের প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি দানাদার খাদ্যের প্রয়োজন। যদি দুধে চর্বির পরিমাণ শতকরা 4-এর নিচে থাকে, যদি চর্বি শতকরা 4 ভাগের বেশি হয়, তবে প্রতি 2.5 লিটার দুধের জন্য 1 কেজি দানাদার খাদ্য দিতে হবে। রেশনে দানাদার খাদ্যের 2% খনিজ পদার্থ সরবরাহ করতে হবে। এবং পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি গাভীকে পৃথক পানির পাত্রে সরবরাহ করতে হবে। গাভীর প্রয়োজনীয়তা অনুযায়ী সুষম খাদ্য পর্যাপ্ত পুষ্টির যোগান দেয়। সুষম খাদ্য, স্বাস্থ্যবান গাভী, সর্বোচ্চ উৎপাদন।
দুধালো গাভীর যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে অধিক দুধ ও বাচ্চা উৎপাদন একটি দুগ্ধ খামারের লাভবান হওয়ার প্রধান শর্ত। তাই যথাযথ বাছাই এবং ভালো জাতের গাভীর সাথে ভালো জাতের ষাঁড়ের বীজ ধারা প্রজননের মাধ্যমে এসব গাভীর জাত উন্নয়নের ক্ষমতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ আছে। বিভিন্ন জাতের পশুর মধ্যে প্রজনন পদ্ধতিকে ক্রস ব্রিডিং বলে। এ পদ্ধতিতে নতুন জাত সৃষ্টি সম্ভব। এ প্রজনন পদ্ধতির প্রধান উদ্দেশ্য হল দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি। বাংলাদেশে দেশীয় গাভীকে বাইরের উন্নত জাতের ষাঁড় বা ষাঁড়ের বীজ দিয়ে প্রজনন বা সংকরায়ন করা হয়। ক্রস ব্রিডিং এর সুবিধা হল সংকর জাতের পশু সাধারণত দ্রুত বৃদ্ধি হয় এবং পিতামাতা অপেক্ষা অধিক উৎপাদন সক্ষম হয়। কৃত্রিম প্রজনন হল যে পদ্ধতিতে বীজ বা সিমেন কৃত্রিমভাবে ষাঁড় থেকে সংগ্রহ করে গর্ভধারণের জন্য কৃত্রিমভাবে গাভীর যৌনাঙ্গে স্থাপন করা। কৃত্রিম প্রজননের সময় কিছু বিষয় সতর্ক থাকতে হবে, যেমন দক্ষ টেকনিশিয়ান দ্বারা এআই বা কৃত্রিম প্রজনন করাতে হবে। কৃত্রিম প্রজননের সকল সরঞ্জাম পরিষ্কার ও জীবাণুমুক্ত হতে হবে। গাভীর যৌনাঙ্গকে আহত করা যাবে না। যখন কৃত্রিম প্রজনন করা হবে তখন ধৈর্য ও মনোযোগের সাথে করতে হবে। গাভী গরম হয়েছে কিনা তা সঠিকভাবে নির্ধারণ এবং সঠিক সময়ে প্রজনন করা গাভীর গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিমায়িত সিমেন্ট বা বীজের স্ট্রো তরল নাইট্রোজেনে ডুবিয়ে রাখতে হবে এবং এভাবেই পরিবহন করতে হবে। এজন্য তরল নাইট্রোজেন ক্যান ব্যবহার করতে হবে। কৃত্রিম প্রজননের পূর্বে গাভীর যৌন রোগ আছে কিনা তা পরীক্ষা করতে হবে। কৃত্রিম প্রজননের পর গাভীকে ছায়ামুক্ত স্থানে বিশ্রাম দিতে হবে। গাভী গরম হওয়ার লক্ষণ হল গাভীর অস্থিরতা দেখা যায় এবং উচ্চস্বরে ডাকাডাকি করে। যোনিপথ লাল দেখায় এবং ফুলে ওঠে। লেজ যোনিপথের এক পাশে সরিয়ে রাখে। যোনিপথে মিউকাস মিশ্রিত হয়, ফলে লেজের চারপাশে ভেজা ও মিউকাস এবং মলমূত্র যুক্ত থাকে। একই গোত্রের অন্য গাভীর উপরে উঠবে এবং ষাঁড়কে তার উপরে উঠতে দিবে। গাভীকে পাল দেওয়ার উপযুক্ত সময় হল গাভী গরম হওয়ার 10 থেকে 12 ঘন্টা পর, এবং এ সময় পাল দিলে গাভীর গর্ভধারণের হারও বেশি। গর্ভধারণের জন্য গাভীর সঠিক গরম হওয়া নির্ণয় এবং যথাসময়ে পাল দেয়া খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের আবহাওয়া গরু পালনের জন্য খুবই আদর্শপূর্ণ। বর্তমানে বাংলাদেশে 15 মিলিয়নের উপর বাছুর আছে। আজকের দিনের বাছুর আগামী দিনের গাভী।
সুতরাং একটি ভালো জাতের গাভী পেতে হলে অবশ্যই সঠিকভাবে বাছুর পরিচালনা করতে হবে। প্রাচীনকালের নিয়ম অনুযায়ী বাছুরগুলোকে প্রতিপালন করা হচ্ছে বলে গবাদি প্রাণী থেকে তুলনামূলক কম পরিমাণে দুধ ও মাংস পাচ্ছি, এবং এই পুরাতন পদ্ধতিতে প্রজনন, খাবার এবং আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞতার কারণে 30% বাছুর মারা যায়। যদি আমরা আধুনিক পদ্ধতিতে বাছুর প্রতিপালন করতে পারি, যা খামারির জন্য অর্থনৈতিক উৎস হিসেবে কাজ করবে। আধুনিক পদ্ধতিতে বাছুর পালনের 5টি আবশ্যিক নিয়ম। পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে। বাছুরকে পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনা ও আরামদায়ক পরিবেশ প্রদান করতে হবে। বাছুরের পুষ্টি নিশ্চিত করতে হবে। তাদের বাসস্থানে জীবাণুনাশক ছেটাতে হবে। সময় মতো টিকা এবং কৃমিনাশক প্রদান করতে হবে। জন্মের পরেই বাছুরের মুখ এবং মুখের ঝিলি পরিষ্কার করে দিতে হবে, যাতে সে সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারে। একটি ধারালো ও পরিষ্কার অস্ত্র দিয়ে নাভিরজ্জু কেটে দিতে হবে এবং জীবাণুনাশক দিয়ে নাভি জীবাণুমুক্ত রাখতে হবে, কারণ একটি অব্যবস্থাপূর্ণ নাভি মারাত্মক সংক্রমণের দ্বার খুলে দেয়। জন্মের পর বাছুরকে পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা জায়গায় সরিয়ে রাখতে হবে, যেন সে রোগ হতে মুক্ত থাকে। জন্মের পর নবজাত বাছুরকে যদি শাল দুধ খাওয়াতে দেরি হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং বাছুরের বৃদ্ধির হার কমে যায়। তাই জন্মের 1 ঘন্টার মধ্যে 2 লিটার এবং 24 ঘন্টার মধ্যে 4 লিটার শাল দুধ খাওয়াতে হবে। তাপ পীড়ন, তীব্র তাপের প্রদাহ। দুধালো গাভী পালনের জন্য আদর্শ তাপমাত্রা হল 8 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, তখন তারা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। আমাদের দেশের গবাদি পশু 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। তাই তাপ পীড়ন বা তাপ প্রদাহের ব্যাপারে খামারিদের ভালো জ্ঞান থাকা দরকার। তাপ পীড়নের লক্ষণসমূহ হল অস্থির ভাব এবং শুয়ে থাকতে চাইবে না। কোনো ঠান্ডা জায়গা অথবা যেখানে ছায়া আছে সেখানে জড়ো হতে থাকবে। মুখ হাঁ করে শ্বাস প্রশ্বাস নেবে এবং হাঁপাতে থাকবে। মুখ থেকে প্রচুর পরিমাণে ফেনা বের হতে থাকবে। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাবে। গাভীর হৃদস্পন্দনের পরিমাণ কমে যাবে। দুধের উৎপাদন কমে যাবে। খাদ্য গ্রহণের পরিমাণ কমে যাবে। বায়ুপথের তাপমাত্রা বেড়ে যাবে। গাভী পানির পাত্রের কাছে দাঁড়িয়ে থাকবে। তাপ পীড়নের প্রভাবের ফলে তাপমাত্রা এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাড়ার সাথে সাথে গাভীর খাদ্য গ্রহণ প্রবণতা কমতে থাকে। গাভীর শরীরের হজম প্রক্রিয়া কমতে থাকে। তাপ পীড়নে দুধের উৎপাদন কমে। তাপ পীড়ন দুধের গুণগত মানের উপর প্রভাব বিস্তার করে। তাপ পীড়নে গাভীর প্রজনন ক্ষমতা কমে যায়।
তাপ পীড়নের কারণে গরু মারাও যেতে পারে। যে তাপমাত্রা ও আর্দ্রতায় মানুষ আরাম বোধ করে, সেই তাপমাত্রায় গাভীরও আরাম হয়। সুতরাং গাভীর জন্য সেই রকম ব্যবস্থা করতে হবে। গবাদি পশুর জন্য পানির গুরুত্ব। পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তেমনি গবাদি পশুর জন্য পানির গুরুত্ব অপরিসীম। গবাদি পশুরা যখন পানির জন্য তৃষ্ণা অনুভব করে, তখন এরা ভাব প্রকাশ করতে পারে না। এরা আমাদের দয়ার উপর নির্ভর করে। তাই গবাদি পশুর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। তবে সকল ধরনের গবাদি পশুর মধ্যে দুগ্ধবতী গাভীর পানির প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ দুধের 87 থেকে 88% হচ্ছে পানি, এবং গবাদি পশুর পুষ্টির জন্য পানির প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এদের শরীরে 10% পানির স্বল্পতায় এরা মারা যেতে পারে। গবাদি পশুর শরীরে পানির অভাব শুধু স্বাস্থ্যের ক্ষতিই করে না, সাথে সাথে খামারের অর্থনীতিতেও ক্ষতিকর প্রভাব ফেলে। তাই গাভীকে 24 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। গবাদি পশুর শরীরে পানির ভূমিকা। খাদ্য হজমে সহায়তা করে, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ক্ষতিকারক তাপ তৈরিতে বাধা দেয়, অম্লত্বের ভারসাম্যতা রক্ষা করে। গবাদি প্রাণীর জন্য পানির প্রয়োজন। প্রাণীর পানির চাহিদা আবহাওয়া, খাদ্য ও খাদ্যের উপাদানের উপর নির্ভর করে। 1 কেজি দানাদার খাদ্য হজম করতে 2 থেকে 4 লিটার অতিরিক্ত পানির প্রয়োজন হয়। দুগ্ধবতী গাভীর 1 লিটার দুধ উৎপাদন করতে 3 থেকে 5 লিটার পানির প্রয়োজন হয়। তাদের অতিরিক্ত পানির প্রয়োজন হয় যদি তারা জ্বর, ডায়রিয়া অথবা গরম আবহাওয়ায় থাকে। গাভীদের যদি ছেড়ে পালন করা হয় এবং সবসময় পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানির সরবরাহ করা হয়, তাহলে স্বাস্থ্য ও দুধের উৎপাদন বৃদ্ধি পাবে। গবাদি পশু বেশি পরিমাণে পানি পান করবে যখন পানির স্বাদ ও তাপমাত্রা স্বাভাবিক থাকবে, যেটা অতিরিক্ত গরম ও ঠান্ডা হবে না। মানুষের মতো গাভীকেও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। ভেজালমুক্ত ও জীবাণুমুক্ত পানি দিলে পশুর স্বাস্থ্য ও দুধের উৎপাদন বৃদ্ধি পাবে। দৈনিক 24 ঘন্টা পানি সরবরাহ করলে দুধের উৎপাদন নিশ্চিতভাবে বাড়বে। পশুর টিকা প্রদান। আমাদের দেশে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর অনেক গবাদি পশু মৃত্যুর মুখে পতিত হয়। এতে খামারে দুধ ও মাংস উৎপাদন প্রায় 20 থেকে 25% পর্যন্ত কমে যায়, যার ফলে খামারিরা অর্থনৈতিকভাবে লোকসানের সম্মুখীন হয়ে থাকেন। আশার কথা হলো, বর্তমানে আমাদের দেশে টিকা উৎপাদিত হচ্ছে এবং বিদেশ থেকেও আমদানি করা হচ্ছে, যার ফলে টিকার প্রাপ্যতা এখন তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে অনেক খামারি নিয়ম মাফিক গবাদি পশুকে টিকা দিচ্ছেন না, কিংবা অনেকেই টিকা সম্পর্কে ভালো ধারণা রাখেন না বলেই অনেক গবাদি পশু অকালেই মৃত্যুর মুখে পতিত হয়।
টিকা প্রদানের গুরুত্ব হল রোগ থেকে আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধেই উত্তম। গবাদি পশুকে নিয়ম মাফিক টিকা প্রদান করলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। টিকা প্রদানের জন্য অল্প টাকা খরচ হয়, অথচ পশু রোগে আক্রান্ত হলে তার চিকিৎসায় প্রচুর টাকা ব্যয় হয়ে যায়। টিকা দেওয়ার সময় গাভীটিকে সুস্থ থাকতে হবে। টিকা দেওয়ার কয়েকদিন আগ থেকে গবাদি পশুর খাবারের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে। টিকা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহ পূর্বে গবাদি পশুকে কৃমিনাশক খাওয়ালে বেশি উপকার পাওয়া যায়। কোনো এলাকায় টিকা দিলে সেখানকার গবাদি পশুর কমপক্ষে হলেও শতকরা 80 ভাগকে টিকার আওতায় আনতে হবে। গর্ভবতী গাভীর গর্ভের শেষের দিকে অর্থাৎ প্রসবের অল্প কিছুদিন আগে টিকা দেয়া ঠিক নয়, যদিও অনেক ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না। খামারের রোগে আক্রান্ত গবাদি পশুকে টিকা দেয়া যাবে না, শুধুমাত্র স্বাস্থ্যবান গবাদি পশুকেই টিকা দিতে হবে। খুরা রোগের টিকা 6 মাস পর পর দিতে হবে। অ্যানথ্রাক্স ও বাদলা রোগের টিকা বছরে একবার দিতে হবে। দক্ষ টেকনিশিয়ান দিয়ে টিকা দিতে হবে। গাভীর ওলান ফোলা খাবার দিতে হবে যাতে গাভী অন্তত 30-40 মিনিট দাঁড়িয়ে থাকে, তাহলে ওলান ফোলা রোগের আক্রমণের সম্ভাবনা কমে যাবে। ওলান ফোলা রোগ প্রতিরোধের কয়েকটি পদক্ষেপ: স্বাস্থ্যসম্মতভাবে দুধ দোহানো, পরিষ্কার যন্ত্রপাতির ব্যবহার, ওলানের বাট ডিপাল দ্রবণে চুবিয়ে নেয়া, মাঝে মধ্যে সিএমটি পরীক্ষা করা, ক্লিনিক্যাল ওলান ফোলার চিকিৎসা করা, ক্রনিক ওলান ফোলায় আক্রান্ত গাভীকে কার্লিং করা, উত্তম খাবার ব্যবস্থাপনা ওলান ফোলা রোগ নিয়ন্ত্রণের চাবিকাঠি। দুধালো গাভীর বাসস্থান। দুধালো গাভীর বাসস্থান বিভিন্ন রকম হতে পারে। বাসস্থান কিরূপ হবে তা মূলত নির্ভর করে ভৌগোলিক অবস্থা, মাটির গুণাগুণ ও আবহাওয়ার অবস্থার উপর। তবে বাণিজ্যিক ভিত্তিতে খামার পরিচালনায় প্রধানত 2 ধরনের বাসস্থান প্রচলিত আছে: খোলা বা উদাম ঘর পদ্ধতি ও আবদ্ধ বা প্রচলিত বাসস্থান পদ্ধতি। খোলা বা উদাম ঘরে পশু দুগ্ধ দোহানো ও চিকিৎসার সময় ছাড়া সবসময় ছাড়া থাকে এবং তারা ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারে। এ ঘরের আশপাশ খোলা থাকে, তারা ইচ্ছে মতো ভেতরে ও বাইরে যেতে পারে। খোলা বা উদাম ঘর পদ্ধতির সুবিধা হল নির্মাণ খরচ কম এবং সহজেই সম্প্রসারণ করা যায়। গাভীগুলো ইচ্ছামতো স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে। গরম হওয়া গাভীকে সহজেই শনাক্ত করা যায়। ওলান ও পায়ে আঘাত লাগার সম্ভাবনা কম।
গাভী আবদ্ধ পদ্ধতি অপেক্ষা 5 থেকে 10% দুধ বেশি দেয়। খাদ্য ও পানি সরবরাহ করা তথা সম্পূর্ণ ব্যবস্থাপনাই সহজ হয়। আবদ্ধ বা প্রচলিত ঘরে পশু একটি নির্দিষ্ট জায়গায় সম্পূর্ণ বাধা অবস্থায় থাকে এবং ওই একই স্থানে গাভীকে খাদ্য ও পানি সরবরাহ করা হয় এবং সেখানেই দুধ দহন করা হয়। আবদ্ধ ঘরের সুবিধা হল প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে গাভী নিরাপদ থাকে, খাদ্য প্রদান লালন পালন সুবিধাজনক, গাভীগুলো পরিদর্শন পরীক্ষা করা খুবই সহজ হয়, ঘর সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং রোগ প্রতিরোধ করা সহজ হয়। আবার বিপরীতমুখী পদ্ধতিতেও গরু পালন করা হয়ে থাকে। এ পদ্ধতিতে পশুরা পরস্পর বিপরীতমুখী থাকে, অর্থাৎ তাদের মুখগুলো ঘরের বাইরে দিকে হয় এবং লেজগুলো ঘরের ভেতরের দিকে হয়। এ পদ্ধতির সুবিধা হল গোবর আবর্জনা পরিষ্কার, পশুর শরীর পরিষ্কার ও দুধ দহনের জন্য মাঝখানের সারিটি বেশ উপযোগী। এক গরুর শ্বাস প্রশ্বাস বিপরীত গরুকে লাগতে পারে না এবং গরু বাইরে থেকে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারে, যা স্বাস্থ্যসম্মত। সব গরুর পশ্চাৎভাগ একবারে দেখা যায় এবং পশ্চাৎভাগের রোগ বা পরিবর্তন সহজে ধরা যায়। আবার মুখোমুখি পদ্ধতিতেও গরু পালন করা হয়। এ ধরনের ঘরের গাভীর মুখ একদিকে অর্থাৎ ঘরের ভেতরের দিকে থাকে এবং পশুর পশ্চাৎদেশ ঘরের বাইরে দিকে থাকে। এ পদ্ধতির সুবিধা হল একসাথে 2 সারির গাভীকে সহজেই খাবার দেয়া যায়, দহনের সময় প্রচুর আলো পাওয়া যায়, সূর্যের আলো পড়ায় জীবাণু ধ্বংস হয়ে যায়। বাছুরকে কখনোই বড় গাভীর সাথে রাখা যাবে না। বাছুরের জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাছুরের ঘরে ময়লা আবর্জনা থাকলে বা স্যাঁতসেঁতে হলে বাছুরের শ্বাসকষ্ট সহ অন্য নানা ধরনের রোগ হতে পারে। গাভী বিভিন্ন রকম সংক্রামক রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। কাজেই খামারে কোনো পশু অসুস্থ হওয়ার সাথে সাথেই পৃথকভাবে রাখার ব্যবস্থা করতে হবে। এ ধরনের ঘর অন্য ঘর হতে বেশ কিছুটা দূরে হতে হবে। আমি এমএ কমপ্লিট করছি, পড়াশোনা শেষ করার পরে ভালো চাকরি কখনো পাইনি। বেকার অবস্থায় আমি আমার হাজব্যান্ড উৎসাহ দেয় এবং আমি খামারটা নিজেই করি। করার পরে আমি নিজেই পরিচালনা করছি খামার করে। এখন মানে নিজে কিছু করতে পারছি সংসারের জন্য। বাচ্চা আছে, বাচ্চার স্কুলের খরচ, নিজের খরচটা, স্বামীর কাছে আমার একটা হাত বাড়াইতে হয় না। গাভীর আরামদায়ক বাসস্থান গাভীর উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। দুগ্ধ খামার পরিকল্পনা ও ব্যবস্থাপনা। বাংলাদেশের অর্থনীতিতে দুগ্ধ শিল্পের ভূমিকা উল্লেখযোগ্য। এ শিল্প থেকে আমরা প্রকৃতির শ্রেষ্ঠ খাবার হিসেবে দুধ পেয়ে থাকি। দুধকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য উৎপাদনের কারখানা। দুগ্ধ খামার প্রতিষ্ঠার যৌক্তিকতা হল পরিবারে বেকার লোকদেরকে সহজেই এ শিল্পে কাজে লাগানো যায় এবং দেশের পুষ্টি চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখে। খামারের গোবর ব্যবহার করে বায়োগ্যাস কারখানা পরিচালনা করা যায়।
দুগ্ধ খামার শুরু করার পূর্বে বিভিন্ন বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে, যেমন সঠিক ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতে হবে, বাজারজাতকরণের সম্ভাবনা যাচাই করতে হবে, মূলধনের পরিমাণ নির্ধারণ করতে হবে, দুধালো গাভীর প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, অন্য খামার পরিদর্শন করে বাস্তব জ্ঞান লাভ করতে হবে। দুগ্ধ খামার পরিচালনার উপর প্রশিক্ষণ নিতে হবে। দুগ্ধ খামারের জন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে স্থান নির্ধারণ করতে হবে। আশপাশের জায়গার তুলনায় কিছুটা উঁচু জায়গায় খামার করা উচিত। খামারে যাতে যথেষ্ট সূর্যের আলো আসতে পারে সেদিকে খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে। খামারের চারদিকে গাছপালা থাকলে সরাসরি ঝোড়ো বাতাস থেকে রক্ষা পাওয়া যায়। এমনকি গরমের সময় খামারের পরিবেশ ঠান্ডা রাখতে সাহায্য করে। খামারে যাতে গাড়ি সহজেই প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। দুগ্ধ খামারে প্রচুর পানির দরকার হয়, তাই পানি সরবরাহের বিষয়টিও মাথায় রাখতে হবে। দুগ্ধ খামারের আশেপাশে যদি কোনো দুর্গন্ধ ছড়ানোর উৎস থাকে তখন সেই গন্ধ দুধের সাথে সহজেই মিশে গিয়ে দুধের গুণগত মান নষ্ট করতে পারে। যে সকল এলাকায় দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্য বিক্রির সুবিধা রয়েছে সে সকল জায়গা খামারের জন্য নির্বাচন করা উচিত। গবাদি পশুর ঘরে রাত্রে আলো সরবরাহের জন্য খামারের পাম্প চালানো সহ নানাবিধ কাজ ঠিকমতো পরিচালনার জন্য বিদ্যুতের ব্যবস্থা থাকা দরকার। যে সকল কারণ দুগ্ধ খামারের সফলতায় ভূমিকা রাখে তা হল বেশি দুধ উৎপাদনশীল গাভী খামারের জন্য লাভজনক। অন্তত প্রতিদিন 10 লিটার দুধ দেয় এ ধরনের গাভী খামারে রাখতে হবে। খামারের সফলতার জন্য সারা বছরের জন্য সবুজ ঘাস সরবরাহের পরিকল্পনা থাকা দরকার। কাঁচা ঘাস, খড় এবং দানাদার খাদ্যের সমন্বয়ে সুষম রেশন সঠিক মাত্রায় গবাদি পশুকে সরবরাহ করতে হবে। দক্ষ ব্যবস্থাপনা হল দুগ্ধ শিল্পের সাফল্যের চাবিকাঠি।